শুরুতেই জানিয়ে দিব, ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল নেতানিয়াহু। এবং জানিয়ে দিব, অক্টোবরে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। আরও জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা, লোক দেখানো মার্কিন সিনেটর। এবং থাকছে, চীনের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে পারবে যুক্তরাষ্ট্রেও। সর্বশেষ জানিয়ে দিব, উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া। ইরান নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। এবার এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন নেতানিয়াহু নিজেই। ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গুরুতর অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি তিনি। এমনকি তার দুই ছেলে ইয়াইর ও অ্যাভনার নেতানিয়াহুর মধ্যে কাকে লক্ষ্য করা হয়েছিল, ঘটনাটি ঠিক কখন ঘটেছিল কিংবা হত্যা চেষ্টা কতটা এগিয়েছিল সেটিও স্পষ্ট করেননি। তবে ইসরায়েলি গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, কথিত এই ষড়যন্ত্রের বিষয়টি দেশটির নিরাপত্তা মহলে কয়েক মাস ধরে পরিচিত ছিল এবং তা নিয়ে সেন্সরশিপও ছিল। নেতানিয়াহু এই অভিযোগ সামনে আনেন মূলত নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যে। তার দাবি, পরিবারের ওপর এমন হুমকি থাকায় বাড়তি নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে এখনও এই অভিযোগের কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের ওপর এবার যেন একসঙ্গে নেমে আসছে সামরিক ও অর্থনৈতিক চাপ। আর এই লড়াইয়ে তেহরান ক্রমে কোণঠাসা হয়ে পড়ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট 24 আগস্ট অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন, যেখানে প্রায় 60টি ইরান সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত রয়েছে। এর মধ্যেই ইরানের জন্য বড় ধাক্কা এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তেহরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে আবুধাবি সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। অথচ যুদ্ধের আগে ইরানের মোট আমদানির প্রায় 30% আসত ইউএই থেকে, যার বড় অংশ পরিচালিত হতো দুবাইয়ের বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে। ফলে নিষেধাজ্ঞা এড়িয়ে বৈদেশিক বাণিজ্য চালানোর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পথও এখন সংকুচিত। একই সময়ে দেশটির মুদ্রার রিয়াল রেকর্ড দর পতনের মুখে। মূল্যস্ফীতি প্রায় 70% পৌঁছেছে এবং অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দিয়েছে আইএমএফ। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্রের চাপের ফলে তেল বাজারে বড় ধরনের আতঙ্ক কিছুটা কমেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, অর্থনৈতিক অবরোধ, বাণিজ্যিক বিচ্ছিন্নতা ও সামরিক চাপ একসঙ্গে বাড়তে থাকলে কতদিন এই চাপ সামলে রাখতে পারবে তেহরান? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণাকে ঘিরে এবার ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে যে নতুন অভিযান ঘোষণা করেছেন, তার লক্ষ্য ইরানের বৈশ্বিক আর্থিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা। একই সঙ্গে তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রায় 60টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপকেই সরাসরি লোক দেখানো বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেননি, আর এখন সে ব্যর্থতা আড়াল করতেই অর্থনৈতিক চাপকে বড় করে দেখানো হচ্ছে। মার্ফির অভিযোগ, যুদ্ধের কারণে মার্কিন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের মজুদেও চাপ তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও এখনও ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বেসেন্টের দাবি, নতুন নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানের প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করে দেওয়া এবং তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা। ফলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যি ইরানকে নত করা শেষ অর্থনৈতিক অস্ত্র, নাকি যুদ্ধের ব্যর্থতা ঢাকার নতুন কৌশল?
প্রশান্ত মহাসাগরের আকাশ যুদ্ধে বড় ধরনের পালা বদলের ইঙ্গিত দিচ্ছে চীন। দেশটি এমন হাইপারসোনিক গ্লাইড ভেহিকল বা HGV প্রযুক্তি তৈরি করেছে যা উড্ডয়নের মাঝপথে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র ছুড়তে সক্ষম। ফলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মার্কিন গুরুত্বপূর্ণ বিমানও সম্ভাব্য নিশানায় চলে আসতে পারে, বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার AWACS ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান, যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থান করে। এখন বড় ঝুঁকিতে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে DF-17 থেকে উৎক্ষেপিত HGV প্রায় 2414 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর DF-27 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, যা প্রশান্ত মহাসাগরে মার্কিন গুরুত্বপূর্ণ ঘাঁটি ও হাওয়াই পর্যন্ত হুমকির পরিধি বাড়ায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, চীনের এই সক্ষমতা এমন সময় সামনে এলো যখন ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে চাপ তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এত দূরের চলমান বিমানকে আঘাত করা অত্যন্ত জটিল। প্রয়োজন হবে নির্ভুল রিয়েল টাইম টার্গেটিং এবং উন্নত সেন্সর নেটওয়ার্ক। তবে প্রযুক্তিটি কার্যকরভাবে মাঠে নামলে যুক্তরাষ্ট্রের পুরো বিমান যুদ্ধের কাঠামোতেই তৈরি হতে পারে নতুন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আবারও জোরদার হচ্ছে। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তর কোরিয়ার পরমাণু সংকট মোকাবিলায় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের ফোনালাপে এই সমঝোতা হয়। দুই দেশ যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। তবে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য উল্লেখ করা হয়নি। বরং সিউল আশা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে আবারও সরাসরি আলোচনা শুরু হতে পারে। আর এখানেই সামনে এসেছে আরও বড় সম্ভাবনা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে চীনের শেনজেনে এপেক সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা শুল্ক, বিনিয়োগ, দ্বিপাক্ষিক নিরাপত্তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয় উঠে আসে। ফলে প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কিম বৈঠক সত্যি হলে দীর্ঘদিনের পরমাণু অচলাবস্থা কি এবার নতুন কোনো সমঝোতার দিকে মোড় নেবে?